আসসালামু আলাইকুম। রমনা সমনা কেউর চেয়ে কেউ কম না। আমার ছোটবেলা কাটছে ঢাকা নারিন্দায়। তো আমরা ছোটবেলায় বলতাম রমনা সমনা কেউর চেয়ে কেউ কম না, মানে দুই দলকে লাগাই যাওয়ার আগে এই কথা বলতাম, মানে এরও জোর আছে এরও জোর আছে, এও কম না এও কম না বইলা উস্কায়া দেওয়া, বুঝছেন? এখন দেখেন আমাদের তো নির্বাচনের ট্রেন ছাইরা দিল, নির্বাচন দিয়ে দিল। এখন কিন্তু আর ইনুস স্যারকে কেউ দোষ দিতে পারে না। উনি বলছে যে আপনারা নির্বাচনে নাই না যান, এবং কবে নির্বাচন সেটাও জানাই দিছে রোজার আগে, তার মানে 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন। কিন্তু সেই নির্বাচনটা তো ধীরে ধীরে হুমকির মুখে চলে যাচ্ছে। হ্যাঁ, হুমকির মুখে চলে যাচ্ছে। একটা কষ্টের কথা বইলা আসল কথা যাই, এইটাও আসল কথা। এখন যেটা বলবো আপনারাও কষ্ট পাবেন শুনলে। আপনারা তো জানেন বিএনপির ছাত্র নেতা ইলিয়াস আলীর কথা তো আপনারা জানেন। উনি বিএনপিতে খুবই গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং বিএনপির সাথে জড়িত ছিলেন। একটা টাইমে উনি গায়েব হয়ে গেলেন, আমরা তো জানি সবাই, তাই না? উনার ছেলের একটা কথা শুনবেন, শুনলে আপনার এখানে লাগবে। উনার ছেলে কি বলছে? 5ই আগস্ট না আসলেই ভালো হইতো। কথাটা শুনতে একটু অন্যরকম লাগে না? 5ই আগস্ট না আসলে ভালো হইতো। কেন বলছে জানেন? যে 5ই আগস্টের আগে তো সে জানতো তার বাবা আসবে, হ্যাঁ, তার মা জানতো ওনার স্বামী ফেরত আসবে, নিখোঁজ আছে, হয়তো কোনো আয়না ঘরে আছে, অথবা ভারতের কোনো জেলে আছে, একদিন ফেরত আসবেই, এই আশাটা ছিল। 5ই আগস্টের পরেই একজন আর্মির বক্তব্য থেকে ওনারা জানতে পারলো, অডিও কলটা আপনারাও শুনছেন, যে ইলিয়াস আলী এই পৃথিবীতে নাই। তাকে বুড়িগঙ্গার উপরে নিয়ে পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে ডুবাইয়া দেওয়া হয়েছে। যার জন্য ছেলে বলছে যে আমরা তো জানতাম বাবা বাইচা আছে, কোনো একদিন আসবে। 5ই আগস্ট আসার পর জানলাম যে বাবা আর পৃথিবীতে নাই। চিন্তা করছেন কত বড় কষ্টের কথা না? গত 13টা বছর বাবা ছাড়া এবং 15-16 বছর দেখেন জুলুম সহ্য কইরা মিসেস ইলিয়াস আলী, তাহসিন রুশদি কত কষ্ট সহ্য করছে, আওয়ামী লীগের কত জুলুম সহ্য করছে, তাই না? মিথ্যা নাটকেও অভিনয় করতে হয়েছে। ওই যে বঙ্গভবনে ডাইকা নিয়া বুকে জড়ায় ধরলো না শেখ হাসিনা, অথচ শেখ হাসিনা জানে যে ও বুড়িগঙ্গার নিচে, কিন্তু উনাদের সন্তানকে বুকে জড়ায় ধরছে, মিডিয়ার সামনে একটা নাটক তৈরি করছে না ভাই? কার জন্য? এই বিএনপি করার জন্যই তো, তাই না? এখন যখন নির্বাচনের ঘোষণা আসলো, উনি নির্বাচনে দাঁড়াইতে চায়, কিন্তু উনি নমিনেশন পাবে কিনা উনি জানে না। পত্রিকায় আসছে, প্রথম আলো পত্রিকায় আসছে, উনি যে নির্বাচনে দাঁড়াইতে পারবে, উনি যে নমিনেশন পাবে, এটার কোনো গ্যারান্টি নাই। কে পাবে তাহলে? প্রবাসী এক ভাই, হুমায়ুন কবির উনার নাম। উনি তারেক রহমানের বোধহয় সচিব বা খুব কাছাকাছির মানুষ। উনি অনেক আগে থেকেই লন্ডনে থাকেন এবং উনি একজন সম্পদশালী মানুষ, ধনী মানুষ, বিএনপির সাথে জড়িত। লন্ডনে তারেক রহমানের সাথে উঠা বসা। মিসেস রুশদি, ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ, এখন জানতে পারছে উনাকে নমিনেশন দিবে, মানে হুমায়ুন কবির সাহেবকে নমিনেশন দিবে, উনি পাবে না। যার জন্য উনি গতকালকে পরশুদিন বোধহয় একটা মিছিল বাইর করছিল। ভাই হায় হায়, মানুষ আর মানুষ বিএনপির, হ্যাঁ উনাকে চায়, কিন্তু ওইখান থেকে লন্ডন থেকে ওনাকে চাচ্ছি কিনা সেটা বড় প্রশ্ন। দেখছেন রাজনীতি কোথায় চলে গেছে? এর আগে আমি বলছিলাম না ভাই, রাজনীতি চলে যায় ধনীদের হাতে, ধনীরাই সংসদে চলে যায়। যারা মাঠ পর্যায়ের কর্মী তাদের মূল্যায়ন খুব কমই হয়। ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ যদি বলে আমি নির্বাচনে আসতে পারবো কিনা, নমিনেশন পাবো কিনা, তার মানে কি অবস্থা দাঁড়াবে? যেটা আগেই বলছিলাম যে নিজেরাই এমন অবস্থা দাঁড় করাবে, নির্বাচনকে হুমকির মুখে ফেলে দিবে। হ্যাঁ ভাই, অলরেডি নির্বাচন হুমকির মুখে। নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে তো সরাসরি বলে দিল নির্বাচন হবে না। হ্যাঁ, নির্বাচন করার আগে ওইসব শহীদদের কাছে আগে যেতে হবে, যাদের মা বাবা অপেক্ষা করতেছে একটা নতুন বাংলাদেশ দেখার জন্য, তাদের সন্তান শহীদ হয়েছে। নির্বাচন করার আগে তাদের কাছে যাইতে হবে যাদের চোখ নাই, হাত নাই, পা নাই, অঙ্গ হারাইছে,
তাদের কাছে যাইতে হবে আগে। তাদের অনুমতি নিছেন নির্বাচন দেওয়ার আগে? আপনারা কি কথা দিছিলেন? সংস্কার করবেন, বিচার করবেন, তারপরে নির্বাচন করবেন। এখন এই যে এতদিন বসলেন, সব কিছুর ফলাফল কি? নতুন সরকার আইসা ওনারা 2 বছরের মধ্যে এটার অনুমতি দিয়ে দিবে, আইনি বৈধতা দিয়ে দিবে। এখন দিতে অসুবিধা কি? এই যে আপনারা বসলেন এতদিন আমাদের দেখাইলেন, এগুলো কি ছিল? এই বসার কোনো ফলাফল নাই। সবাই মিলা যদি এখন বলে এই পার্লামেন্টে, আপনাদের যে যমুনার পার্লামেন্ট, যে আমরা রাজি, সবাই যদি বলে হ্যাঁ রাজি, ইয়েস ইয়েস ইয়েস, ওইটাই তো আইন হয়ে যায়, ওইটাই তো ভাই বৈধতা পাওয়া যায়। হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, কেন ভাই সময় নষ্ট করতেছেন? না কইরাই উপায় কি ভাই? সময় নষ্ট না কইরা উপায় কি? পারে নাই তো ভাই, বুঝাইতে পারে না ইউনূস স্যার। বহু চেষ্টা করছে, কেউ বুঝে নাই। একটা টাইমে বিরক্ত হইয়া ওই যে ঘোষণা দিল দক্ষিণ প্লাজা থেকে, ভুলভাল ঘোষণা। তো আমরা জানি সরকারি ভাবে বা জাতিসংঘ বলছে 1400 শহীদ হয়েছে, ওইখানে ঘোষণা করা হইলো 1000। কেমন জানি উল্টা পাল্টা, হ্যাঁ মনে হয় কেউ লেখা দিছে। আমার তো মনে হয় আসিফ নজরুল সাহেব লেখা দিছে, হ্যাঁ ওনারই লেখা মনে হয়। যাই হোক, অত গভীরে যাইতে চাই না, পাকনামি করতে চাই না, শুধু এইটুকুই বলি, নির্বাচন হুমকির মুখে। কেন? দেখেন, সার্জিস একটা কথা বলছে। সার্জিস কথাটা নাম ধইরা বলা ঠিক হয় নাই, বিএনপির নাম ধইরাই বোধহয় বলছে যে ওই যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড, ওইটার জন্য দায়ী চাঁদাবাজরা, মানে একটি দলের নাম নিয়ে বলছে। এটার জন্য একটা মামলা হয়েছে, 10 কোটি টাকার মামলা। একটা জিনিস মনে রাখেন, 10 কোটি টাকার মামলা করতে গেলেও ভাই খরচ আছে মিনিমাম 50 লাখ, নাইলে 1 কোটি। আমি জানি না ঠিক, এরকম একটা খরচ লাগে। প্রত্যেক কোটিতে কত অংশ জানি জমা দিতে হয়, ওইটা জমা দিয়া মামলা করতে হয়, এরকমই আমি শুনছিলাম। তার মানে যে মামলা করছে সে কিন্তু ধনী লোক, কিন্তু উনি এই মামলাটা কইরা কি বুঝাইতে চাইলো, কি বার্তা দিতে চাইলো? মুখ বন্ধ করার বার্তা দিতে চাইলো। ওনার কথা থেকে বোঝা যায় সার্জিস না শুধু, পারলে নাসিরউদ্দিন পাটোয়ারিকেও মামলা দেয়। হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারির নামটা আসা উচিত ছিল, কারণ ও তো ভাই অনেক উল্টা পাল্টা কথা কইছে, তাই না? বাবর সাহেবের এলাকা যায় বলছে 10 টাকা মাল যে আনলেন, বাবর সাহেবের এলাকায় যায় বলছে 10 টাকা মাল আনলেন কেন, হজম করতে না পারলে। আবার দেখেন চিটাগাং যায় বলছে শিলং থেকে একজন ডন আসছে এখানে। কার কথা বলছে? ওইটা তো সালাউদ্দিন আহমেদকে মিন করছে। বলছে তো ভাই, ওই দুইজন তো হজম করছে। হ্যাঁ, বাবর সাহেবও হজম করছে এবং সালাউদ্দিন সাহেবও কিন্তু এটা নিয়ে কোনো বাড়াবাড়ি কথা বলে নাই। এখন চাঁদাবাজ বলাতে একটা মামলা কইরা দিলেন, এটা কি হইলো জানেন? জানি না মামলায় কি হবে, এটা আইনের ব্যাপার। তবে এনসিপি আবার আলোচনায় চলে আসলো। 5ই আগস্টের ওই যে দক্ষিণ প্লাজার পর ওরা যে সাগর পাড়ে চলে গেছিল, ওদের যে একটা স্যাড মিউজিক বাজতেছিল, ওই স্যাড মিউজিক থেকে আবার বুঝছেন ড্রাম বাজনা চলে আসলো আনন্দের। হ্যাঁ, এখন আবার সামনে নিয়ে আসলেন আলোচনায়। এই যে দেখবেন কোর্টে যখন জয়দেবপুরে ওই জায়গায় হাজিরা দিতে যাবে, তখন দেখবেন সমস্ত মিডিয়া চলে আসবে। ওই দিন কিন্তু সমস্ত পত্র পত্রিকা নিউজের হেডলাইন থাকবে সার্জিস। হ্যাঁ, এটা কি হবে ভাই বলেন? আপনারাই বলেন, যদি আপনি বিচারক হন, ধরে নেন আপনি বিচারক, আপনি কি রায় দিবেন বলেন? দেশের সবাই তো বলতেছে, অনেকেই তো বলতেছে, এই যে সিলেট থেকে সাদা পাথরগুলা কে নিয়ে গেছে বলেন? কার নাম আসছে? আপনারাই বলেন। এই যে কিছুক্ষণ আগে দেখলাম নিজেরা ওইখানে পত্রিকায় লিখছে বিএনপি ও ছাত্র দল মারামারি কইরা একজন নাই পৃথিবী থেকে। বিএনপি ও ছাত্র দল, মনে হইতেছে যে 2টা দল, না একটাই তো দল, তাই না? এগুলা যদি চলতে থাকে ভাই, নির্বাচন হবে, ইউনূস স্যার তখন কি বলবে বলেন? অন্য দল কি বলতেছে যে এতদিন আমাদেরকে যা কথা দিছিলেন সেই কথার ফলাফল কি, সেটা কই গেল? সংস্কার কই? বিচার কই? হ্যাঁ, বিচার চলতেছে ঠিক আছে, কিন্তু সংস্কার কই? আগের সিস্টেমেই তো নির্বাচন হইতে যাচ্ছে, ওইটা কি মাইনা নিবেন? না, নির্বাচন হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি ডাইরেক্ট ডিক্লার দিছে নির্বাচন হবে না। আসলে ভাই হবে না। দেখেন, এই যে একটা বিচার দিল সার্জিসের নামে, এটা একটা খারাপ বার্তা গেল না যে ইনারা কণ্ঠরোধ করতে চায়? ভাই বলতে দেন না, 10 জনের 10 কথা বলবে। আপনারা কি ভুইলা গেলেন? এই যে ওবায়দুল কাদের সাহেব নন স্টপ
আপনাদেরকে বলতো বাসের লোক পোড়ায়া মারছেন, দেশের টাকা পয়সা লুট করছেন, গরিবের টাকা মাইরা খাইছেন, এতিমের টাকা মাইরা খাইছেন। হাসান মাহমুদ এবং কি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলতো ওনাদের নামে কয়টা মামলা করছেন? করছেন? করতে পারেন নাই। বলছে আচ্ছা বলুক। আরে ভাই, এদের কারণেই তো আজকে আপনারা নির্বাচনে ট্রেনে উঠতে পারছেন। এরা যদি না আসতো আগামী 10 বছরে নির্বাচন পাইতেন। শেখ হাসিনা নির্বাচন দিত না। এই সার্জিসরাই তো আপনাদেরকে নির্বাচন করার সুযোগ কইরা দিল। দেখেন এই যে তারেক রহমান সাহেব ঘোষণা দিছে খুব তাড়াতাড়ি আসবে। এবং আরেকটা কথা কিন্তু বলছে, ঘুঘু, এই ঘুঘু সাবধান। হ্যাঁ, এখন ওনাদের ভালো সময়, এই ভালো সময়ের মধ্যে অনেক ঘুঘু আসবে। তারেক রহমান সাহেব বলতেছিল যে আমাদের এখন ভালো সময়, এই ভালো সময় অনেক ঘুঘু আসবে, এরা কিন্তু ধান খেয়ে চলে যাবে, এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে কাছে ভিড়তে দেওয়া যাবে না। তার মানে এদেরকে বহিষ্কার করতে হবে। না, বহিষ্কার করলে হবে না। একটা ছোট্ট গল্প বইলা শেষ করে দিতেছি। এক লোক একটা ঘুঘু পাখি পালতো। ওই ঘুঘু পাখিটাকে নিয়ে এসে রাজার দরবারে গেছে যে রাজা মহাশয় আমার এই ঘুঘুটা কিনেন। রাজা বলল তোমার ঘুঘুর কি এমন গুণ যে তুমি রাজ দরবারে চলে আসলা? এটা তো তুমি বাজারেও বিক্রি করতে পারতা। তো না হুজুর, এটার মূল্য তারা দিতে পারবে না। আমার ঘুঘুর অনেক বড় একটা গুণ আছে। সেটা কি জানেন? আমি যখন ওকে জঙ্গলে নিয়ে যাই আর ঘুঘু ধরার জন্য ফাঁদ পাতি, আর ও এত মিষ্টি কইরা তখন ডাকে, আর ওর ডাকে অনেক ঘুঘু আইসা আমার ফাঁদে পড়ে। আমি ওই ঘুঘুগুলাকে নিয়ে আবার বাজারে বিক্রি করি, এইভাবে অর্থ উপার্জন করি। তার মানে এইটা আমার টাকা ইনকামের মেশিন। ওইটাই আমি আপনার কাছে বেচতে চাই, আপনি নেন। এটা থেকে আপনি অনেক ঘুঘু পাবেন, এবং এই ঘুঘু যদি আপনি বিক্রি নাও কইরা নিজে খান, তাহলে আপনি আবার যৌবন ফেরত পাবেন। তখন রাজা বলল কত স্বর্ণ মুদ্রা চাও? আমি কিনতে চাই। বিশাল অঙ্কের একটা টাকা বলল, রাজা দিয়ে দিল। পাখিটাকে নিয়েই সঙ্গে সঙ্গে উজিরকে বলল এক্ষুনি একে জবাই করো। সঙ্গে সঙ্গে জবাই করে দিল। আর যে লোকটা বিক্রি করলো অবাক হয়ে জিজ্ঞেস করতেছে, রাজা হুজুর এত টাকা দিয়ে নিলেন, এত স্বর্ণ মুদ্রা দিলেন, নিয়েই মাইরা ফেলাইলেন? এই জন্য মারছি, ও নিজের জাতির সঙ্গে বেইমানি করে। ও একটা বেইমান ঘুঘু, ও নিজের জাতির সঙ্গে বেইমানি করে। এই ধরনের বেইমানকে মেরে ফেলতে হয়। এই ঘুঘুর কাহিনী থেকে তো বুঝলেন, হ্যাঁ, বহিষ্কার চলবে না, মাইরা ফালাইতে হবে। কিন্তু এখন তো ওই রাজার আমল না, মাইরা ফালানো যাবে না, আইনের হাতে তুইলা দিতে হবে, এদেরকে চিরতরে জেলে ঢুকাই দিতে হবে। এরাই তো দলটাকে পচায় ফেলাইতেছে, এরাই তো আজকে হুমকির মুখে ফেলাই দিছে। হ্যাঁ, নির্বাচন এই মুহূর্তে হুমকির মুখে। কারণ ওই যে কণ্ঠরোধের ব্যাপার চলে আসছে। বড় বড় নেতারা বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে হাত পা ভাঙ্গা টুন্ডা কইরা রাইখা দিবে। কেউ কেউ এসে বলতেছে এরা কোন জাত, এরা বেজাত, এরা বেজন্মা। হায় হায়, এরা এখন বেজন্মা হয়ে গেল। এখনই এদেরকে বেজন্মা যদি বলেন, ক্ষমতায় আইসা 2 বছরের মধ্যে আপনারা যে বৈধতা দিবেন, এটা কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, আমি এই প্রশ্নটা রাখতে চাইলাম তারেক রহমান সাহেবের কাছে। বলেন, আপনি বলেন, আপনার দলের নেতারা যদি এখনই এরকম মামলা করে, এরকম কণ্ঠরোধ করে, এবং এখনই বলে জিব্বা কাইরা ফালামু, এখনই যদি বলে এরা বেজন্মা, এদেরকে স্বীকৃতি দেওয়া হবে, এটা কেউ বিশ্বাস করবে? পাগলও বিশ্বাস করবে না, ওরও বিশ্বাস করে নাই, জামাতে ইসলামও বিশ্বাস করবে না, চরমনোজ সাহেবও বিশ্বাস করবে না, এনসিপিও করবে না। তাহলে নির্বাচনটা কিভাবে করবেন? একা একা নির্বাচন করতে পারবেন? পারবেন না। তার মানে সবাইকে আবার বসতে হবে, জুলাই ঘোষণাপত্র দিতে হবে, জুলাই সনদপত্রের বৈধতা লাগবে, এবং নির্বাচন আপনি আগের সিস্টেমে করবেন। তাহলে ভাই 1 বছর কি করলেন? কেন আমরা অপেক্ষা করলাম? কিভাবে নতুন বাংলাদেশ হবে? আগের সিস্টেমে নির্বাচন হবে না, এবং না, সবাই মেনে নেন, নতুন সিস্টেম মাইনা নেন। ভাই, আমাদের ঘরে দেখেন একটা যদি পুরনো টেলিভিশন থাকে, আমরা নতুনটা কিনি না। হাতে এই ফোনগুলো যদি একটু পুরান হয়ে যায়, নতুন মডেল আসে, আমরা কিনি না। ভাই, পৃথিবীতে 90টা দেশে পিআর সিস্টেমে দেশ চলতেছে। পিআর সিস্টেমে চললে ভয় কি জানেন? ওই যে একটাই ভয়, আপনি একা মাতবরি করতে পারবেন না, স্বৈরা শাসক হইতে পারবেন না, 5 বছরও যাইতে পারবেন না। তো কারণ কি জানেন? ওই 300 জনের মধ্যে ধরে নেন 300 জন, ওই 300 জনের মধ্যে যদি 151 জন বইলা ফেলায় যে ভাই
এই সরকারকে আমরা মানি না, এটা পতন পতন হয়ে যাবে। ওই ভয়টাই করে, বুঝছেন, যে তাড়াতাড়ি পতন হয়ে যাবে, 5 বছর পার করতে পারুম না। পৃথিবীর 90টা দেশে এই পিআর সিস্টেম নির্বাচন হয় এবং এইভাবেই দেশগুলো চলতেছে। আর আপনারা রাজনীতি বলেন পিআর সিস্টেম কি খায় না গায়ে লাগায়, এগুলো কোনো কথা? আপনারা যদি না জানেন জনগণ কিভাবে জানবে? জনগণকে কেন অন্ধকারে রাখতে চান? নতুন কিছু মাইনা নেন। ওই যে বললাম, হাতের একটা মোবাইলও তো পুরান হইলে আবার নতুনটা কিনতে চাই। নতুন একটা সিস্টেম যদি আসতে চায়, আসুক না। সবার জন্য তো একই, এমন তো না এই বেশি সুযোগ নিয়ে নিবে আর এই কম নিবে। সবার জন্য তো এক, এবং প্রত্যেকটা মানুষ তার ভোটের অধিকারটা পাবে। আপনারাই তো বলেন জনগণের জন্যই আমরা, হ্যাঁ, আপনারা রাজনীতিবিদরা জনগণের জন্য, এই রাষ্ট্র নাকি জনগণের। তাহলে জনগণের এই মনের কথাটা মাইনা নিতে অসুবিধা কি? হ্যাঁ, আপনারা বলতে পারেন দেশের অর্ধেক লোক আপনাদেরকে চায়, আপনাদের আগের সিস্টেমে নির্বাচন হোক, কিন্তু বাকি অর্ধেক লোক তো চায় না। 18 কোটির মধ্যে 9 কোটি মনে করেন আপনাদেরকে চায় যে আপনারা আগের সিস্টেমে নির্বাচন করেন, কিন্তু বাকি 9 কোটিকে অবজ্ঞা করবেন কেন? এদেরকে ইগনোর করবেন কেন? এই 9 কোটি ভোটারকে আপনি অগ্রাহ্য করবেন, তারপরে দেশ চালাবেন? না, এটা হইতে পারে না। নতুন সিস্টেমে চলে আসেন যদি নতুন বাংলাদেশ গড়তে চান। আর যদি আগের মতো চলতে চান, আগের মতো থাকতে চান, দেখেন পারেন কিনা। হ্যাঁ, আপনাদের ব্যাপার। আমি তো আর জ্যোতিষী না যে অ্যাডভান্স বইলা দিব। শুধু এইটুকুই বলতে পারি, এই জওয়ানরা রক্ত দেওয়া শিখা গেছে, বুলেটের সামনে দাঁড়াইতে শিখা গেছে, থামাইতে পারবেন না। জুলাই কিন্তু শেষ হয় নাই, জুলাই চলছে, রানিং। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।